টর্চটা জ্বালিয়েই রাখলেন অ্যান্ডারসন। তারা তিনজনেই স্থির হয়ে আছেন, কোনো কথাও বলছেন না। চেঁচিয়ে উঠল বিস্মিত প্রাণীটা। কয়েক মুহূর্ত আলোর উৎসটা আবিষ্কার করতে পারল না, একই সঙ্গে ধরতে পারল না এর সাথে মানুষের সম্পর্ক। তারপর সম্ভবত এটার নাক কিংবা কেবল সহজাত প্রবৃত্তি তাকে এটা বলে দিল। পুফ পুফ করে নাক দিয়ে বিশ্রী শব্দ করল এটা। তারপর তার স্বাভাবিক অদ্ভুত ভঙ্গিতে দৌড়ে গেল। পিছনের ছোট দুর্বল পাঁজরা সামনে শক্তিশালী পা দুটোর সঙ্গে তাল মেলাতে গিয়ে হাস্যকর একটা দৃশ্যের জন্ম দিচ্ছে। লাফিয়ে লাফিয়ে দৌড়াচ্ছে ওটা, সেই সঙ্গে গলার আর শরীরের পেছনের কেশরের মতো পশম ফুলে ফুলে উঠছে। হঠাৎ করে দেখে মনে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, তাদের চোখের সামনেই এটা দ্বিগুণ আকারের হয়ে গেছে বলে। ওটার ধূসর লেজ, যেটা কিনা শরীরের বাকি অংশের মতোই লোমে ঢাকা, একটা ব্রাশের মতোই পেছনে ঝুলে আছে। জঙ্গলের মধ্যে অদৃশ্য হলো হায়নাটা, তবে দৃশ্য থেকে একেবারে হারিয়ে গেল না সে। বড় একটা বৃত্ত তৈরি করে তাদের চারপাশে চক্কর মারতে লাগলো। জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় শব্দ করছে আর অদ্ভুত অবাস্তব একটা কণ্ঠে ডেকে চলেছে। একসময় ওটা এমন একটা জায়গায় এলো যেখানে বাতাস অ্যান্ডারসনদের থেকে তার দিকে বইছে, আর তখনই সে তাদের গন্ধ পেল। সেই সঙ্গে বুঝতে পারল তার কাছে ধারেই আছে এই বিরক্তিকর দুপে জীবেরা। এবার ডাকের ধরন বদলে গেল, অবজ্ঞার সুরে চিৎকার করে উঠল ওটা, আর আশা করল অ্যান্ডারসনরা তাকে শান্তিতে থাকতে দিয়ে জায়গাটা ছেড়ে চলে যাবেন। কিন্তু তারা বসেই রইলেন। তাদের এমন আচরণ মোটেই সন্তুষ্ট করতে পারল না হায়নাটাকে। গড়গড় শব্দে গর্জে উঠল ওটা। তাদের জায়গাটা ছেড়ে যেতে অস্বীকৃতি ওটাকে এতটাই খেপিয়ে দিল যে পুরো জঙ্গল মাথায় তুলল সে, আর অ্যান্ডারসনদের চারপাশ ঘিরে একটার পর একটা চক্কর দিতে লাগলো। এদিকে এটার এই চিৎকারে অসুস্থ বোধ করতে শুরু করেছেন তারা। এক পর্যায়ে অ্যান্ডারসন বুঝে গেলেন, হয় এই বাচাল প্রাণীটাকে তাড়াতে হবে, নতুবা নিজেরাই ওটার দাবি মেনে নিয়ে বাংলোয় ফিরে কয়েক ঘন্টার নিরুপদ্রব একটা ঘুম দেওয়ার চেষ্টা করতে হবে। শু শু করে অ্যান্ডারসন আওয়াজ করলেন। এবার দেব চিৎকার করলেন। তাদের সঙ্গে তাল মেলালো বাঁশ কাঠুরে। সামনে হাতড়ে মাটির একটা বড়সড় চাঙর খুঁজে পেলেন অ্যান্ডারসন। ওটা তুলে বিরক্তিকর প্রাণীটার দিকে ছুঁড়ে মারলেন। এবার আরো বেশি চিৎকার জুড়ে দিল ওটা। গোয়েলি উঁচতু থাউলি মাইলায়, পরামর্শ দিল বাঁশ কাঠুরে, অর্থাৎ এটাকে গুলি করে দেন। কিন্তু এটা তো একটা সাধারণ হায়না, এটাকে মারতে চান না অ্যান্ডারসন। এদিকে প্রাণীটার চিৎকার ক্রমেই অসহনীয় হয়ে উঠেছে। আবার তাদের দৃষ্টিসীমায় এলো হায়নাটা। তারার আলো প্রতিফলিত হয়ে জলাশয়ের পানির পটভূমিতে কালো একটা ছায়ার মতো লাগলো ওটাকে। তারপরই জলাশয়ের অন্য প্রান্ত থেকে ডেকে উঠল একটা বাঘ। হায়নাটার মধ্যে এর প্রতিক্রিয়া দেখা গেল সঙ্গে সঙ্গে। জায়গাতেই স্থির হয়ে গেল ওটা, যেন পাথরে পরিণত হয়েছে। ভয়াবহ কণ্ঠটার মালিকের দিকে যখন ফিরল, তখন তার কান দুটোর পরিষ্কার আভাস পাওয়া গেল। পর মুহূর্তেই গায়েব হয়ে গেল সে। মাটিতে ঝরে পড়া পাতা মারিয়ে ওটার ছুটে চলার শব্দ শুনলেন তারা কিছুক্ষণ। তারপরই নিস্তব্ধতা গ্রাস করে নিল পুরো জঙ্গলকে। গভীর আর আত্মা শুকিয়ে দেওয়া এক নীরবতা। অ্যান্ডারসনরা জানেন, যখন গর্জে উঠেছিল তখন তাদের সামনে পানির অপর পাশে কোথাও ছিল বাঘটা। কিন্তু ওটা কি এখনো সেখানে আছে? সম্ভবত আছে, কিংবা কে জানে, হয়তোবা তাদের পিছনে কিংবা যে কোনো পাশে আছে। কারণ বাঘ তো আর হায়নার মতো তার উপস্থিতি জানান দিতে পছন্দ করে না। নাকি ওটা চলে গেছে? হায়নাটা তাকে সতর্ক করে দিয়েছে। সে জানে সবকিছু স্বাভাবিক নেই, কোথাও একটা ভজঘট রয়েছে। প্রশ্ন হলো, বাঘটা কি বিষয়টা তদন্ত করে দেখবে, নাকি পিঠ টান দেবে যা হায়না করেছে? পরবর্তী কয়েকটা মুহূর্তের মধ্যেই উত্তর পেয়ে যাবেন তারা, আর এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজেই চুপচাপ চারপাশে কড়া নজর রাখতে লাগলেন। একটার পর একটা মিনিট গড়িয়ে যেতে লাগলো। এভাবে 1 ঘন্টা পার হয়ে গেল।
দূরের থেকে ভেসে আসা ঝিঝি পোকাদের ডাক আর কাছের ব্যাঙদের শব্দ ছাড়া গোটা জঙ্গলে আর কোনো শব্দ নেই। অ্যান্ডারসন আশা করছেন হায়নাটা আবার ফিরে আসবে। তার চিৎকার বিরক্তিকর হলেও ওটা অন্তত কিছু একটার আভাস দিত। কিন্তু এই নীরবতা ভয়াবহ স্নায়ু বিধ্বংসী। অস্থির হয়ে উঠলেন তারা। মধ্যরাত এলো এবং পার হয়ে গেল। তারপরই ঠান্ডা পড়ল। জঙ্গলের পাতার মৃদু নাড়াচাড়ার শব্দ শুনতে পেলেন তারা। সম্ভবত ইঁদুর আর অন্যান্য ছোট প্রাণীরা খাওয়া দাওয়ার পাট চুকাতে আর পিপাসা মেটাতে এসেছে। মাথার উপর একটা ছায়া উড়ে গেল। ডানা ঝাপটানোর জোর শব্দ শুনলেন তারা। তারপর আবার মৃত্যু নীরবতা। সিঙ্গেল পেঁচা এখন তাদের সঙ্গী। পেঁচাটা নিশ্চিতভাবেই জানে বনের ছোট প্রাণীরা এখন পিপাসা মেটাতে এসেছে, যা এদের কিছু সময়ের জন্য আড়াল থেকে বের করে আনবে। সে কখন আক্রমণ করলো তা তারা বলতে পারবেন না, তবে এর ফলাফল ঠিকই শুনতে পেলেন। শিকারটা একটা খরগোশ। চেঁচিয়ে উঠে বাঁচার আকুতি জানালো প্রাণীটা। ওটার নরম কোমল পিছনের অংশে সিঙ্গেলটার ধারালো নখ ঢুকে যাচ্ছে। কল্পনায় স্পষ্ট দেখতে পেলেন অ্যান্ডারসন। মৃদু ধূপ ধূপ শব্দ। মাংস ভেদ করে খুলিতে আঘাত হেনেছে নখ। তারপর আর কোনো আওয়াজ শোনা গেল না খরগোশটার তরফ থেকে, কারণ এটা যে কোনো ধরনের শব্দের ঊর্ধ্বে চলে গেছে। সময় গড়িয়ে চলল। ক্রমেই ঠান্ডা আরও বাড়ল। বটের শাখা, ডালপালা আর পাতার দুর্ভেদ্য পর্দাভেদ করে মাথার উপরের আকাশ ঠিক দেখতে পাচ্ছেন না অ্যান্ডারসনরা। তবে জলাশয়ের উপরের ফাঁকা জায়গাটা, যেখান দিয়ে একটু আগে উড়ে গেছে পেঁচাটা, তাদের এর উপরের আকাশটা দেখার সুযোগ করে দিচ্ছে। সেখানে মেঘের ছিটা ফোঁটা নেই, আর দূরে দূরে একটা কি দুইটা তারা শোভা পাচ্ছে। পরিষ্কার আকাশ শোষণ করা তাপের যে খানিকটা এখনো রয়ে গেছে তা বিকিরণের সুযোগ দিচ্ছে মাটিকে। ধীরে ধীরে ঠান্ডা আরও বাড়তে লাগলো, আর এর ফলাফল হিসেবে বড় বড় ফোঁটায় শিশির পড়তে শুরু করলো। চারপাশের গাছের পাতায় শিশির পড়ার টুপটাপ শব্দ শুনতে পেলেন তারা। যদিও বটের দুটো শাখা এবং মাথার উপরে এদের ছড়িয়ে থাকা ডালপালার কারণে শিশিরে ভেজার হাত থেকে অনেকটাই রেহাই পেয়ে যাচ্ছেন তারা। বাঁশকাঠুরে লোকটা তাদের মধ্যে সবচেয়ে ভগ্ন স্বাস্থ্যের। এই হাড় কাঁপানো ঠান্ডার প্রভাব তার উপরই পড়ল সবচেয়ে বেশি। পিছনে লোকটা যে থরথর করে কাঁপছে তা অনুভব করলেন অ্যান্ডারসন। তার দাঁতে দাঁত বাড়ি খাওয়ার শব্দ স্পষ্ট অনুভব করতে পারলেন। অ্যান্ডারসনের হাতে রাইফেলের নলটা যেন জমে বরফ হয়ে গেছে। মৃদু স্রোতের মতো এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে শিশিরের ধারা। রাইফেলের মুখটা নিচু করে ফেললেন, যেন এর ভেতর শিশির ঢুকতে না পারে। এই প্রচণ্ড ঠান্ডার একটাই সুবিধা চোখে পড়ছে তাদের। সন্ধ্যা থেকে জেঁকে বসা মশার দলও এই শীতের কাছে হার মেনে পিঠ টান দিয়েছে। এমনকি ইঁদুর আর অন্যান্য ছোট প্রাণী যাদের মৃদু শব্দ শোনা যাচ্ছিল তারাও শান্ত হয়ে গেছে। সন্দেহ নেই তারাও এই ঠান্ডা অনুভব করছে। কোলাবেঙের দল বেঁধে ডাক থেমে গিয়েছে। এর বদলে থেমে থেমে একটা দুটো ডাক শোনা যাচ্ছে। এটা সেই সময় যখন এমনকি রাতের বাসিন্দারাও বিশ্রামে চলে যায়। রাত ৩টার পর বাতাস বইতে শুরু করলো। তাদের নিচের উপত্যকার উষ্ণ বাতাস, যা এখন আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করেছে, এখন বেশ উচ্চতায় পৌঁছে গেছে। ফলে উত্তর আর উত্তর পূর্বের পাহাড় থেকে ভেসে আসা হিমশীতল বাতাস এদের জায়গা দখল করার সুযোগ পেয়ে যাচ্ছে। হঠাৎই বিলাপধ্বনির মতো শব্দ করে ছোট ছোট গাছের মাথাদের নুইয়ে দিল উপত্যকার দিকে ছুটে চলা দমকা বাতাস। এই পরিস্থিতিতে এমনকি বাঘের কথাও ভুলে যেতে শুরু করলেন অ্যান্ডারসন। কেমন একটা ঘুম ঘুম আসতে লাগলো তার। তবে এটা ঝিমানোর জন্য অতিরিক্ত ঠান্ডা। নিঃসঙ্গ একটা বনমোরগের ডাক জানিয়ে দিল ঘড়ির কাঁটা 4টে পার হয়ে গেছে। তাদের আজ রাতের অভিযান আস্তে আস্তে সমাপ্তির দিকে এগুচ্ছে। সেই সঙ্গে বাঘটা আসার সম্ভাবনাও শেষ হতে চলেছে। বরাবরের মতো দ্রুত একটা সূর্যোদয়ের সম্ভাবনা জাগিয়ে এলো নকল ভোর। তারপর স্বাভাবিক নিয়মেই আরও কিছুটা সময় ঘন অন্ধকারে ঢাকা পড়ল চারপাশ।
তারপর দূরের পূব আকাশের চূড়াগুলোর মৃদুরেখা জানিয়ে দিল শেষ পর্যন্ত রাতের অবসান হতে চলেছে। নিচের উপত্যকা এখনো ঢেকে আছে অন্ধকারের গাঢ় চাদরে। এদিকে হালকা গোলাপির সঙ্গে বেগুনি আর নীলের মোহনীয় মিশেলে ওপরের পাহাড়ের চূড়াগুলো নিজেদের চেহারা দেখাতে শুরু করেছে। এদের সামনের ঢালের গাছ থেকে কুণ্ডলি পাকিয়ে উপরে উঠছে কুয়াশা। দেখে মনে হচ্ছে শ্বেতাঙ্গদের মালামাল লুঠের অপেক্ষায় থাকা রেড ইন্ডিয়ানদের একটা দল আরেকটা দলকে ধোঁয়ার সংকেত পাঠাচ্ছে। হুম্প 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 জোর চিৎকার পাহাড়ের খাড়া দেয়ালে বাড়ি খেয়ে প্রতিধ্বনি তুলল নিচের গাছে ঠাসা উপত্যকায়। ঘুম থেকে জেগে নতুন দিনকে সম্ভাষণ জানিয়েছেন পুরুষ হনুমান। বাদামি শরীর, কালো মুখ আর অস্বাভাবিক লম্বা বাঁকানো লেজের এই প্রাণীটিকে প্রচুর পরিমাণে দেখা যায় দক্ষিণ ভারতে। দ্রুতই এর সঙ্গে যোগ দিল অন্য সব হনুমানেরা। তাদের একটার পর একটা ডাক পাহাড়ে প্রতিধ্বনি তুলে আবার নিচের জঙ্গলে প্রতিধ্বনিত হয়ে একসময় দূরে মিলিয়ে গেল। অ্যান্ডারসনরা যে জায়গাটিতে বসে আছেন সেটা ইতিমধ্যে বেশ আলোকিত হয়ে উঠেছে। যদিও পূবের দেয়ালের চূড়া হয়ে থাকা খাঁচকাটা আঁকাবাঁকা পাথরের সারি অতিক্রম করে এখনো চেহারা দেখায়নি সূর্য। শেষ পর্যন্ত বহু কষ্টে নিজেদের পায়ের উপর খাড়া হয়ে দাঁড়ালেন তারা। পা ছুঁড়ে শরীর টানটান করে ঘুমহীন অস্বস্তিকর রাতটার জড়তা কাটানোর চেষ্টা করলেন। তারপর হাঁটা ধরলেন 12 মাইল দূরের নাগাপাতলার বাংলোর দিকে। তাদের কারোরই মনের অবস্থা ভালো নেই, নেই কথা বলার মানসিকতাও। বাংলোর গেটে অন্য বাঁশকাঠুরেদের সঙ্গে দেখা হয়ে গেল অ্যান্ডারসনদের। গ্রাম থেকে এখানে এসে তাদের অপেক্ষা করছিল তারা। কি হয়েছে? একজন বলল। বাঘটা কি এসেছিল? আরেকজন প্রশ্ন করল। ও, ওটা কি তোমাদের আক্রমণ করেছিল? জিজ্ঞেস করল তৃতীয় আরেকজন। নরকে যাকোটা, রেগে মেগে বললেন অ্যান্ডারসন। তারপর একটু শান্ত হয়ে তাদের সঙ্গী বাঁশকাঠুরেকে বললেন সবাইকে গতরাতের পুরো ঘটনাটা খুলে বলতে। চা বানানোর জন্য অ্যান্ডারসন যখন তার প্রাইমাস চুলাতে পানি গরম করছেন, তখন তারা উচ্চস্বরে এই নিয়ে আলাপ করছে। দেব এবং তিনি যখন শক্ত বিছানায় শরীর এলিয়ে দিয়ে মুহূর্তে ঘুমে তলিয়ে গেলেন, তখনও লোকগুলো আলাপ আর তর্ক বিতর্কে ব্যস্ত। বিকাল পর্যন্ত ঘুমিয়ে যখন বিছানা ছাড়লেন, তখন বেলা 4টা। দেরি করে দুপুরের খাবার খেয়ে আরও চা গিললেন। তারপর দুজনের মাথা এক করে বাঘটা সম্পর্কে কিছু সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করলেন। সবগুলো তথ্য জড়ো করে, কিংবা বলা চলে বাঘটার সম্পর্কে যতটুকু জানতে পেরেছেন তার থেকে এই সিদ্ধান্তে পৌঁছালেন তারা এমন একটি প্রাণীর মুখোমুখি হয়েছেন যেটা মানুষ খেকোর স্বাভাবিক নিয়ম মেনে চলে না মোটেই। প্রথমত, এটা সবগুলো মানুষ মেরেছে বিকালে, একেবারে দিনের আলোয়। দ্বিতীয়ত, এর সবগুলোই ঘটেছে আম্বালমেরু জলাশয় কিংবা পাথরের দেয়ালে, যেখানে বাঘটি থাকে ধারণা করা হয়। সাধারণত বড় একটা এলাকা নিয়ে শিকার করে মানুষ খেকো, কখনো কখনো যা ছড়িয়ে থাকে 100 বর্গ মাইলের বেশি পর্যন্ত। তৃতীয়ত, তার প্রত্যেকটি শিকারকে সে তুলে নিয়ে গেছে রহস্যজনকভাবে, একটা মুড়িও উদ্ধার করা সম্ভব হয়নি। চতুর্থত, বাঘটা অনেক বেশি লাজুক। এমনিতেও মানুষ আক্রমণের মুখে পাল্টা ঘুরে দাঁড়ালে মানুষ খেকোর পিঠ টান দেওয়ার অভ্যাস আছে, তবে এটাকে এরও এক কাঠি বাড়া বলা চলে। যেমন বাঁশকাঠুরের কুঠার ঠিক আক্রমণের মাঝামাঝি থেকে তাকে ফিরিয়ে দিয়েছে, তেমনি গতরাতে হায়নার সতর্ক সংকেত শুনে চম্পট দেয়, অথচ চাইলে সহজেই তাদের আক্রমণ করার সুযোগ ছিল ওটার। পঞ্চমত, অন্য সব বাঘেদের মতো জঙ্গলে তার রাজত্বের টহল দেওয়ার অভ্যাস নেই এটার। চিরুনি অভিযান চালিয়ে জঙ্গলের বুনোজন্তু চলাচলের কোনো পথে কিংবা ঝরা বা ঝর্ণার নরম মাটিতে বাঘটার পায়ের ছাপ খুঁজে পাননি তারা। ষষ্ঠত, আশেপাশের কোনো গ্রাম থেকে গবাদি পশু হত্যার কোনো সংবাদ কানে আসেনি। কিন্তু এই তথ্যগুলো বাঘটার খোঁজ পেতে কোনো সাহায্য করবে না, কাজেই একটা পথই খোলা আছে তাদের সামনে। তা হলো আম্বালমেরু জলাশয়ের আশেপাশে দুটো টোপ বেঁধে রাখা। সেটাই করার সিদ্ধান্ত নিলেন তারা। এই উদ্দেশ্যে রাতের খাবার শেষে রাঙ্গামপেট গ্রামে হাজির হলেন দুজনে। গ্রামবাসীরা এ ব্যাপারে তাদের যথেষ্ট সাহায্য করল। দেব আর অ্যান্ডারসন দুটো কম বয়স্ক ষাঁড় কিনে ফেললেন। এজন্য খরচ গুনতে হলো 40 রুপি, একটা বাদামি রঙের আর একটা ছাই ধূসর।
সাদা আর কালো রঙের প্রাণী ইচ্ছা করেই বিবেচনায় আনেননি তারা, কারণ কিছু কিছু বাঘ এই দুই রঙের, বিশেষ করে সাদা টোপ এড়িয়ে চলে। কাজ শেষ করে ষাঁড় দুটোকে বন বাংলোয় নিয়ে এলেন। তারপর মডেল T4টাকে বাইরে ঠেলে ওটার শেডের ভেতর রাতের জন্য ওগুলোকে পুড়ে দিলেন। পরদিন সকাল হতেই ব্যস্ত হয়ে পড়লেন তারা। দুজন বাঁশকাঠুরের সহায়তায় প্রাণী দুটোকে আম্বালমেরু নিয়ে এলেন। এদের একটাকে বাঁধলেন জলাশয়ের পাশে বটগাছের নিচে, আর আরেকটাকে বাঁধলেন 2 মাইল দূরের পুলিবনুর দিকে চলে যাওয়া রাস্তার ধারে। এটাও বাঁধা হলো তাদের নির্বাচিত একটা গাছের কাছে। এর ফলে প্রাণী দুটো মারা পড়লে বাঘের অপেক্ষা করবার জন্য চমৎকার দুটো গাছ হাতের কাছেই পেয়ে যাচ্ছেন তারা। এসব করতে করতে দুপুর গড়িয়ে গেল। নাগাপাতলার বন বাংলোয় যখন পৌঁছালেন তখন সন্ধ্যা। পরদিন সকালে তারা পুলিবনুর দিকে প্রথম 7 মাইল পথ পাড়ি দিলেন অ্যান্ডারসনের ফোর্ডে চেপে। এরপর আর গাড়ি চলাচলের রাস্তা নেই, কাজেই পায়ে হেঁটেই তাদের টোপ দুটোর খোঁজ নিতে গেলেন। দেখলেন দুটোই চমৎকার আছে। একটা একটা করে পানি খাইয়ে এনে আবার জায়গা মতো বেঁধে রাখলেন। দুটোর সামনেই কালকে সকাল পর্যন্ত চলার মতো পর্যাপ্ত খাবার দিলেন। তারপর আর কিছুই করার থাকলো না তাদের। দেব জানালেন তিরুপাতির কয়েকটা মন্দির দেখে আসতে চান তিনি। বাংলো থেকে 15 মাইল দূরে জায়গাটা। এটাই করার সিদ্ধান্ত নিলেন তারা। হিন্দু তীর্থযাত্রীদের মিলন মেলা এই তিরুপাতি। পুরো বছর জুড়ে হাজার হাজার পুণ্যার্থী এখানে আসেন দেবতা গোবিন্দর প্রতি শ্রদ্ধা জানাতে, আর উচ্চস্বরে তার নাম জপেন। যেসব মহিলা এই মন্দিরে আসেন তাদের সবার মাথার চুল কামিয়ে ন্যাড়া করে ফেলতে হয়। প্রতিদিন যেহেতু শত শত মহিলা আসেন, তাই তাদের কামানো চুলের বিশাল স্তূপ জমে যায় এখানে। মন্দির দেখে ফিরে আসার পথে রেলওয়ে স্টেশনের বিশ্রামাগারে চা পানের জন্য যাত্রা বিরতি টানলেন তারা। কিছুক্ষণের মধ্যে কোনো ট্রেন আসার কথা না, কাজেই বিশ্রামাগারের ম্যানেজার বেশ হালকা মেজাজেই ছিলেন। তারা যে টেবিলে বসেছেন সেখানে এসে সময় কাটানোর জন্য গল্প জুড়ে দিলেন ভদ্রলোক। ভারতে সাধারণত নতুন কোনো মানুষের সঙ্গে দেখা হলে যে ধরনের প্রশ্ন করা হয়, যেমন তারা কে, কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, এরকম আরও নানা প্রশ্ন দিয়ে আলাপচারিতা শুরু করলেন তিনি। দেব ধৈর্যের সঙ্গে একটা একটা করে তার সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। এই স্টেশন মাস্টার ভদ্রলোকের শিকার সম্পর্কে বেশ ভালো ধারণা আছে। তিনিও অ্যান্ডারসনদের সঙ্গে একমত হলেন বাঘটার কাজ কারবার একেবারেই অস্বাভাবিক, আর এটা মোটেই মানুষ খেকোর সাধারণ নিয়ম আর আচরণ মেনে চলছে না। তারপরই তিনি এমন একটা কথা বললেন যা উত্তেজনায় চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যেতে বাধ্য করল অ্যান্ডারসনকে। আমি ভাবছি এটা সেই বাঘিনীটা না তো, যেটা কয়েক মাস আগে শহর থেকে আসা একটা সার্কাস থেকে পালিয়ে গিয়েছিল? এবার অ্যান্ডারসনের পালা। একটার পর একটা প্রশ্নবাণে ভদ্রলোককে জর্জরিত করে তুললেন তিনি। কোন সার্কাস, কতদিন আগে, কোন জায়গা থেকে বাঘটা পালিয়েছে, থানায় কি রিপোর্ট করা হয়েছে, ওটা কি পরে খুঁজে পাওয়া গিয়েছে? স্টেশন মাস্টারও একটা একটা করে অ্যান্ডারসনের সব প্রশ্নের উত্তর দিয়ে গেলেন, আর এর থেকে নিচের তথ্যগুলি জড়ো করতে পারলেন তারা। একটা বাঘিনী এবং আরও কিছু প্রাণীসহ ছোট্ট একটা ভ্রাম্যমান সার্কাস তিরুপাতিতে আসে। শহরের মাইলখানেক বাইরে ঘাঁটি গাড়ে তারা। এ সময় সার্কাসের মালিকের বিশ্রামাগারের ম্যানেজারের সঙ্গে বেশ একটা সখ্য গড়ে ওঠে। এর অবশ্য একটা কারণ আছে, তাদের দুজনেরই মদ্যপানের অভ্যাস আছে, আর এই জেলায় প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ। ফলে স্বাভাবিকভাবেই জায়গাটা নির্জন হয়ে গেলে গল্প করতে করতে নিভৃতে আয়েশ করে মদ্যপানের সুযোগটা কাজে লাগাতেন দুজনে। এমনই এক সন্ধ্যায় সার্কাসের মালিক কয়েক গ্লাস পান করে একটু মাতাল হয়ে পড়েছিলেন। এ সময় তিনি ম্যানেজারের কাছে ফাঁস করে দেন 2 দিন আগে তার সার্কাসের বাঘিনীটা পালিয়ে গেছে। যে বেকুব লোকটা ওটার দেখভাল করত সে প্রাণীটার খাঁচার দরজা ভালো মতো লাগায়নি সেদিন। এদিকে পুলিশকে বিষয়টা জানাতে তিনি ভয় পাচ্ছেন। ভদ্রলোক এমনিতে চমৎকার মানুষ, সার্কাসের কর্মচারীরাও তাকে বেশ পছন্দ করে। কাজেই তার স্থির বিশ্বাস ছিল এখানকার কেউ ঘটনাটা পুলিশের কাছে ফাঁস করে দেবে না। বাঘিনীটাকে খুঁজে বের করার জন্য ছোটখাটো একটা চেষ্টা অবশ্য চালানো হলো, কিন্তু কেউই ওটার হদিস পেল না। তিরুপাতির 1 মাইলের মধ্যেই জঙ্গলের সীমানা শুরু, কাজেই সার্কাসের মালিক ধরে নিলেন বাঘিনীটা তার পুরনো আস্তানায় ফিরে গেছে,
আর সেখানে সে নিজের দেখাশোনা ভালোই করতে পারবে। তাকে এখন যে ক্ষতি হয়ে গেছে তা পুষিয়ে নিতে হবে। অতএব দল নিয়ে খেলা দেখাতে এ জায়গা ছাড়লেন। অ্যান্ডারসন বিশ্রামাগারের ম্যানেজারকে জিজ্ঞাসা করলেন বাঘিনীটা হারিয়ে যাওয়ার আগে তিনি ওটাকে দেখেছেন কিনা। জবাবে ভদ্রলোক জানালেন হ্যাঁ, তিনি ওটাকে দেখেছেন। কারণ যখন ইচ্ছা সার্কাসের খেলা দেখার জন্য সার্কাসের মালিক তাকে একটা ফ্রি পাস দিয়েছিলেন। ভদ্রলোক জানালেন বাঘিনীটা খুব একটা বড় না হলেও ওটা একটা প্রাপ্তবয়স্ক বাঘ, তবে অস্বাভাবিক রকম হিংস্র। দিনে একবার গরুর মাংস খাওয়ানো হতো প্রাণীটাকে, তখন ওটা ক্রুদ্ধ স্বরে প্রচণ্ড গর্জন করত। তার আরও ধারণা প্রাণীটা এখনো পুরোপুরি বশ মানেনি, কারণ কখনো সার্কাসের সাধারণ বাঘের মতো আচরণ করতে ওটাকে তিনি দেখেননি। এ সময়ই অদ্ভুত একটা চিন্তা আসলো অ্যান্ডারসনের মাথায়। জিজ্ঞেস করলেন ঠিক কখন দিনের খাবার খেত বাঘটা? কিছুটা সময় অবাক হয়ে অ্যান্ডারসনের দিকে তাকিয়ে রইলেন ভদ্রলোক। অবশ্য তারপর উত্তরটা দিলেন বেশ উৎসাহের সঙ্গেই, বিকালে ওই সার্কাসের লোকদের খাওয়া শেষ হওয়ার পর। শেষ পর্যন্ত ধাঁধাটার সমাধান হলো। প্রাণীটার অস্বাভাবিক আচরণের রহস্য ভেদ হলো, কারণ অ্যান্ডারসন এখন নিশ্চিত মানুষ খেকোটা এই সার্কাসের হারানো বাঘটা ছাড়া অন্য কোনো প্রাণী হতেই পারে না। দুপুরের পর তার খাবার খাওয়ার স্বাভাবিক অভ্যাস এখনো বজায় রেখেছে সে। বাঘিনীটা মানুষকে ভয় পায়, তাই শিকারের দেখা পেতেই তার উপর ঝাঁপিয়ে পড়ে দ্রুত মেরে ফেলার চেষ্টা করে। আর এখনো শিকার করাটা ভালো মতো রপ্ত করে উঠতে পারেনি সে। মানুষ খেকো বাঘ মানুষ মারার ক্ষেত্রে যেসব নিয়ম মেনে চলে সেগুলো সম্পর্কেও সে অজ্ঞ। মানুষ সম্পর্কে ভীতির কারণে পেছনে কোনো চিহ্ন না রেখে যত দ্রুত সম্ভব শিকার নিয়ে চম্পট দেয়। একই কারণে সে শিকার খায় ঘটনাস্থল থেকে অনেক দূরে গিয়ে। আর দীর্ঘদিন ছোট্ট খাঁচায় বন্দী হয়ে থাকার পর এ ধরনের একটা জায়গায় আস্তানা হিসেবে খুঁজে নিয়েছে। সম্ভবত এটা কোনো একটা গুহা। তাই সাধারণ বাঘের মতো তা সেটা মানুষ খেকো হোক কি না হোক, জঙ্গলের এক জায়গা থেকে আরেক জায়গায় টহল দিয়ে বেড়াবার বদলে ওই গুহার মধ্যেই বেশিরভাগ সময় নিজেকে বন্দী করে রাখে সে। অ্যান্ডারসন যতই বিষয়টা নিয়ে ভাবলেন ততই নিশ্চিত হলেন তার অনুমানই ঠিক। বাঘিনীটার আস্তানা নিঃসন্দেহে আম্বালমেরুর চৌহদ্দিতে কোনো জায়গায়, সম্ভবত পাথুরে পাহাড়ের পাদদেশে কোনো গুহা কিংবা পাথুরে গর্তে। আম্বালমেরুর পাহাড় থেকে তিরুপাতির দূরত্ব 20 মাইলের বেশি হবে না, আর এই দূরত্ব পার হতে একটা বাঘের কোনো সমস্যা হওয়ার কথা নয়। দেবকে এখনই তার ভাবনাটা খুলে বললেন না অ্যান্ডারসন, তবে আবারও একটার পর একটা প্রশ্নে জর্জরিত করে যেতে লাগলেন বিশ্রামাগারের ম্যানেজারকে। তবে খুব দ্রুতই পরিষ্কার করে তার যতটুকু জানা ছিল তা অ্যান্ডারসনদের বলে ফেললেন। তবে অ্যান্ডারসনের এই জেরার ফলে জানা গেল সার্কাসটা তিরুপাতি থেকে গেছে রেনিগুন্তা, সেখান থেকে পুত্তার, তারপর গেছে মাদ্রাজ থেকে 40 মাইল দূরে আরকোনাম নামের একটি রেলওয়ে জংশনে। মোটামুটি অনিয়মিতভাবে সার্কাসের মালিকের সঙ্গে যোগাযোগ ছিল তার। আর এই প্রত্যেকটি জায়গা থেকেই সার্কাসের মালিকের চিঠি পেয়েছেন। তারপর চিঠি আসা বন্ধ হয়ে গেছে, তাই তারও এখন জানা নেই ঠিক এই মুহূর্তে কোথায় আছে সার্কাসটা। শেষ একটি তথ্য ভদ্রলোক জানালেন অ্যান্ডারসনদের, তা হলো তার যতদূর মনে পড়ে সার্কাসের লোকেরা বাঘিনীটাকে রানী বলে ডাকছিল। সন্ধ্যায় আধার নামার পর যখন বাংলোর উদ্দেশ্যে স্টেশন ছাড়লেন তখন অ্যান্ডারসনের মনে হলো এই যাত্রাবিরতি দারুণ সৌভাগ্য বয়ে এনেছে তাদের জন্য। পরদিন ভোর হওয়ার আগেই গাড়ি নিয়ে পুলিবনু পৌঁছালেন তারা। তারপর গাড়ি ছেড়ে আবার টোপ দুটির হাল হকিকত দেখতে গেলেন। দুটোই বেঁচে আছে এবং ভালোই আছে। তারপর আশেপাশের বেশ কিছু নালা আর বন্যপ্রাণী চলাচলের পথে অনুসন্ধান চালালেন। উদ্দেশ্য বাঘিনীটার তাজা পায়ের ছাপ পাওয়া কিংবা কপাল ভালো থাকলে সরাসরি ওটার মুখোমুখি হয়ে যাওয়া। কিন্তু প্রাণীটার উপস্থিতি প্রমাণ করে এমন কোনো সূত্রই মিলল না। বাংলোয় যখন ফিরে এলেন ততক্ষণে সন্ধ্যা ঘনিয়েছে। রাতের খাবার শেষে রামিয়াহ নামে একজন লোকের খোঁজে রাঙ্গামপেট এলেন তারা। বেশ কয়েক বছর ধরেই চামেলি উপত্যকার শিকারগুলোতে সে অ্যান্ডারসনকে সাহায্য করে আসছে। অ্যান্ডারসন আশা করছেন এই বিশেষ ক্ষেত্রটিতেও তার থেকে কিছু সাহায্য পাবেন। রামিয়াহ বেশ অদ্ভুত ধরনের একজন মানুষ, অন্তত গ্রামের অন্য সব সাধারণ মানুষদের তুলনায়। তার সঙ্গে অ্যান্ডারসনের প্রথম দেখা হয় আজ থেকে 8-10 বছর আগে।
সে অ্যান্ডারসনকে কৌতূহলী করে তোলে একটি বিশেষ কারণে। তার এমন কিছু বিষয়ের প্রতি আগ্রহ ছিল যেগুলোর বিষয়ে মনোযোগ দেওয়ার প্রয়োজনই অনুভব করে না গ্রামের অন্য ৫-১০ জন সাধারণ মানুষ। রামিয়ার দাবি যদি সত্যি হয়, তবে উপত্যকায় এমন এক ধরনের ঔষধি গাছ আবিষ্কার করেছে সে, যার পাতা খেলে যে কোনো বিষাক্ত সাপের কামড় অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। এ ধরনের বেশ কিছু পাতা শুকনো ও গুঁড়ো অবস্থায় সবসময় নিজের কুঁড়েতে রাখে রামিয়া, আর এই গুঁড়া ব্যবহার করে ঘোকরা আর রাসেল ভাইপারের কামড় খাওয়া অনেক মানুষ আর গবাদি পশুর জীবন বাঁচিয়েছে সে। অ্যান্ডারসনের অনুরোধে তাকে এই গাছের ছোট একটা চারা এনে দিয়েছিল রামিয়া। ওটাকে ব্যাঙ্গালোরে নিয়ে নিজের বাগানে লাগিয়ে দেন অ্যান্ডারসন। তবে গাছটি বাঁচেনি। অন্য একটি ঔষধি গাছ আবিষ্কার করে রামিয়া, যার কয়েকটি পাতা চা তৈরির সময় পাতিলে ছেড়ে দিলে চায়ে দারুণ একটা সুগন্ধ হয়। অ্যান্ডারসন নিজেও এই পাতা চায় ছেড়ে তার সত্যতা পেয়েছেন। টেনিস বলের আকারের ডিমের মতো দেখতে একটি পাথর অ্যান্ডারসনকে উপহার দিয়েছিল রামিয়া। তার দাবি সবসময়, বিশেষ করে সকালবেলা, পাথরটার বেশ খানিকটা ভিজা ভিজা থাকবে। রামিয়ার দেওয়া এই পাথরটাও ব্যাঙ্গালোরে নিয়ে গিয়েছেন অ্যান্ডারসন, আর এক্ষেত্রেও সত্যি নমুনা পেয়েছেন পাথরের আজব গুণের। অদ্ভুত এই বিষয়টি অ্যান্ডারসনকে এতটাই অবাক করে যে ব্যাঙ্গালোরের এক ভূতত্ত্ববিদকে এটা তিনি দেখান। আশ্চর্য ব্যাপার হলো, বিষয়টা অবাক করে সেই ভদ্রলোককেও, এমনকি তিনিও এর কোনো ব্যাখ্যা দিতে পারেননি। একবার শিকারের শেষে সাহায্যের জন্য বেশ কিছু টাকা দিতে চান অ্যান্ডারসন রামিয়াকে। এর বদলে উপত্যকার মাথায় যেখানে বন শুরু হয়েছে, কম দামে সেখানে কিছু জমি কেনার প্রস্তাব দেয় সে। সেখানে ফসল ফলাবে রামিয়া। বিনিময়ে যখনই নাগাপাতলায় শিকারে আসবেন, অ্যান্ডারসনকে সাহায্য করবে সে। তার কথা মতো 3.25 একর জমি কেনেন অ্যান্ডারসন। তখন গোটা জমিটা কিনতে তার খরচ পড়ে সর্বসাকুল্যে 50 রুপি। তারপর থেকে কোনো ধরনের ভাড়া ছাড়াই জমিটা চাষ করছেন রামিয়া। আর যখনই শিকারে এসে অ্যান্ডারসন তাকে ডেকেছেন, সাহায্য করতে ছুটে এসেছে বিনা দ্বিধায়। কাজেই রামিয়াকে তার কুড়ে থেকে বের করে আনলেন তারা। তারপর ঘরের দোরগোড়ায় বসে বিশ্রামাগারের ম্যানেজারের কাছে কি শুনেছেন তা খুলে বললেন। যখন প্রথম খুনেটার কথা শুনেছিলেন, তখনই রামিয়ার সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করেছেন অ্যান্ডারসন। তবে যেহেতু রামিয়াও অশুভ আত্মার কুসংস্কার থেকে মুক্ত নয়, তাই এতদিন তার সাহায্য চেয়ে কোনো ফায়দা হবে না ধরেই নিয়েছিলেন অ্যান্ডারসন। হারানো বাঘের গল্পটা শেষ করে অ্যান্ডারসন বললেন, আমি জানি কেউ যদি এই পুরো চামেলি উপত্যকার জঙ্গলের প্রতিটি অস্থিসন্ধি চেনে, তা হলো তুমি। এবার খুব ভালোভাবে চিন্তা করে বলো, আম্বালা মেরুর জলাশয়ের ধারে পাথুরে ঢালের পাদদেশে কি কোনো গুহা আছে, কিংবা এর 2-3 মাইল ব্যাসার্ধের মধ্যে? তার উত্তরটা এলো সঙ্গে সঙ্গেই, ওই অবশ্যই সাহেব, আমাকে একটু ভাবতে দাও। 1, 2, 3, 4, হ্যাঁ আরো একটা, মোট 5টা গুহা আছে তুমি যে সীমানা বেঁধে দিয়েছ তার মধ্যে। এদের মধ্যে 2টো মোটামুটি উত্তর দিকে, বাকি 3টা পূব দিকে। উত্তরের 2টির মধ্যে একটি পাথুরে ঢালের মুখের অনেক উপরে। আমার মনে হয় না একটা বাঘ ওটা ব্যবহার করতে পারবে। ঢালটা খুব খাড়া। আমি লেঙ্গুর বানরদের গুহার চারপাশে খেলা করতে দেখেছি, এমনকি এরাও এখানে থাকে না। এছাড়া বাকি 4টা গুহাই তোমার বাঘটার আস্তানা গাড়ার মতো। তার উল্লাস চাপা না রেখেই চেঁচিয়ে উঠলেন অ্যান্ডারসন, গুডম্যান রামিয়া, তুমি আমাকে এই গুহাগুলোর কাছে নিয়ে যাবে? অবশ্যই সাহেব। উত্তরটা যেন মুখেই ছিল রামিয়ার। তারপর বলে চলল, অনেক বছর হলো তুমি বিনা খরচে জমি চাষ করতে দিচ্ছ আমাকে। এর বদলে যখন এই জঙ্গলের যেখানে যেতে চাও, তোমার সঙ্গী হওয়ার প্রতিজ্ঞা করেছি আমি। সেই প্রতিজ্ঞা আমি রাখবো সাহেব। তাকে গুহাগুলোর বিষয়ে আরও কিছু প্রশ্ন করতেই বের হয়ে আসলো 4টে গুহার মধ্যে 3টি গুহাই বেশ ছোট। চতুর্থ গুহাটি, যেটি পূবের পাথুরের ঢালের পাদদেশের 3টি গুহার একটি, সেটি অন্যগুলোর চেয়ে বেশ বড়। এটির একটা নামও আছে, মাদাপেন্তা। পাহাড়ের ঢাল থেকে নেমে আসা ঝর্ণার থেকে জন্ম নেওয়া একটি জলাশয়ের কাছেই এর অবস্থান। স্থানীয় ভাষায় পেন্তা মানে হলো জলাশয়। আমরা কি একদিন এই 4টা গুহা ঘুরে আসতে পারবো? জানতে চাইলেন অ্যান্ডারসন। ও অবশ্যই সাহেব, সম্মতি জানালো রামিয়া। উত্তরের গুহাটা আম্বালা মেরু জলাশয় থেকে বড় জোর 1 মাইল দূরে।
পূবের তিনটা জলাশয় থেকে 2-3 মাইল দূরে, তবে একটা আরেকটার 1 মাইলের মধ্যে। আগামীকাল ভোর থাকতে থাকতেই গাড়ি নিয়ে তোমাকে তুলে নিতে আসবো আমি, বললেন অ্যান্ডারসন। তুমি রেডি হয়ে থেকো। তাড়াতাড়ি বের হতে পারলে দিন শুরু হতে হতেই আমরা পুলিবনু পৌঁছে যেতে পারবো। সেখান থেকে পায়ে হেঁটে যাব আম্বালা মেরুতে, তারপর গুহাগুলোতে। শুরু করব উত্তরের গুহাটা দিয়ে। তুমি যা বলো সাহেব, আমি তোমার জন্য অপেক্ষা করব, সঙ্গে সঙ্গে জবাব দিল রামিয়া। দুটি বালকের মতোই খুশিতে ডগমগ করতে করতে বন বাংলোয় পৌঁছালেন অ্যান্ডারসন আর দেব। এখানে মধ্যরাত পর্যন্ত .12 শটগানটা বারবার পরিষ্কার করে কাটালেন দেব। উৎসাহের চোটে এমনকি অ্যান্ডারসনের রাইফেলটাও পরিষ্কার করে দিলেন তিনি। পরদিন সকালে অ্যান্ডারসনের মডেল T4 যখন নাগাপাতলার বাংলোর গেট অতিক্রম করল, তখন ধূসর ঘাড় বনমোরগের দল জোর চিৎকার শুরু করেছে। এদের নিকটাত্মীয় রাঙ্গামপেট গ্রামের মোরগেরা যখন এই ডাকে সাড়া দিতে শুরু করেছে, ততক্ষণে তারা রামিয়ার কুড়ের সামনে। ভোর প্রায় 5টার মতো বাজে এখন। গাড়ির শব্দ শুনেছে রামিয়া। অ্যান্ডারসন যখন গাড়ি থামালেন, ততক্ষণে ঘরের বাইরে বের হয়ে এসেছে সে। 7 মাইল রাস্তা পাড়ি দিয়ে পুলিবনু পৌঁছাতে পৌঁছাতে 6:30। কুয়ার কাছে গাড়ি দাঁড় করিয়ে ওয়াইয়ের ডানবাহু তৈরি করা পায়ে চলা পথটা ধরে হাঁটতে শুরু করলেন তারা। আঁকাবাঁকা রাস্তাটা উত্তর পূর্বে এগিয়ে শেষ হয়েছে আম্বালমেরু জলাশয়ের ধারে। 8টার একটু আগে জলাশয়ের কাছে পৌঁছালেন। আকাশে একরত্তি মেঘও নেই। এই সুযোগে চারপাশ আলোর বন্যায় ভাসিয়ে দিচ্ছে সূর্য। রামিয়া জানালো যে 4টি গুহায় তারা অনুসন্ধান চালাবেন, আম্বালমেরু থেকে এর কোনোটার দিকেই সেই অর্থে পায়ে চলা কোনো পথ নেই। তার জায়গা চেনার ক্ষমতার উপরই পুরোপুরি নির্ভর করতে হবে তাদের। আর অ্যান্ডারসন জানেন রামিয়ার জায়গা চিনতে কখনো ভুল হয়নি। উঠার হাতে পথ দেখালো সে। 1 ফুট লম্বা বাঁশের হাতলটার উপর চকচক করছে ইস্পাতের ধারালো ফলাটা। ঝোপ জঙ্গলের মধ্য দিয়ে পথ তৈরি করতে দারুণ সাহায্য করল তার এই অস্ত্র। একটু পরপরই বিভিন্ন দিকে চলে যাওয়া বুনো প্রাণী চলাচলের পথ দেখতে পাচ্ছেন অ্যান্ডারসন। এর মধ্যে সম্বর বুনো শুয়োর চলাচলের পথ চোখে পড়ল। শ্লথ ভাল্লুকের অনিয়মিত চলাচলের একটা রাস্তাও নজর কাড়ল। গাছের মূলের খোঁজে এখানে সেখানে মাটি খুঁড়ছে এরা। আর যেখানেই পিঁপড়ার গর্ত পেয়েছে, পিঁপড়া আর উঁইয়ের খোঁজে ভেঙে গুড়িয়ে দিয়েছে। তবে এসব কিছু এক মুহূর্তের জন্য তাদের পথপ্রদর্শককে তার লক্ষ্য থেকে সরাতে পারল না। তার পেছন পেছন যে কোনো ধরনের অতর্কিত আক্রমণের জন্য .405 রাইফেলটা প্রস্তুত রেখে এগুচ্ছেন অ্যান্ডারসন। সবার পেছনে শটগান হাতে দেব। পাহাড়ের পাদদেশের দিকে ক্রমেই উঁচু হয়ে গেছে মাটি। গাছপালার ফাঁক দিয়ে ওটাকে দেখছেন তারা। যতই এগুতে লাগলেন, বড় বড় গাছেরা জায়গা ছেড়ে দিল ঘন ঝোপ আর লতা জঙ্গলকে। চারপাশে ছড়িয়ে আছে পাথরের টুকরো। যতই উপরে উঠলেন, সংখ্যা আর আকারে বাড়ছে এরা। 8 ঘন্টা পর থামল রামিয়া। ফিসফিস করে বলল তারা প্রথম গুহাটার কাছাকাছি চলে এসেছেন। আম্বালমেরু জলাশয় ছাড়ার পরই সতর্ক হয়ে গিয়েছিলেন তারা। এবার এর মাত্রা দ্বিগুণ হলো। তাদের বিন্দুমাত্র সন্দেহ করার সুযোগ না দিয়ে আশেপাশে কোথাও লুকিয়ে থাকতে পারে মানুষ খেকোটা। 1 সেকেন্ডের জন্য দাঁড়ালো রামিয়া। কোনো কথা না বলে কেবল মাথাটা নাড়িয়ে ইশারা করলো প্রথম গুহাটার দিকে। এবার অ্যান্ডারসন ওটাকে দেখলেন। একটার পর একটা পাথর গাদা করে পড়ে আছে। আর এভাবে স্তূপকৃত পাথরগুলোর মধ্যেই তৈরি হয়েছে গুহাটা। অ্যান্ডারসন এখন এর মুখটা দেখতে পাচ্ছেন। এটাকে কোনোভাবেই বড় বলা যাবে না। সম্ভবত প্রবেশপথটার ব্যাস 1 গজের মতো হবে। তবে একটা বাঘের আশ্রয় নেওয়ার জন্য যথেষ্ট গুহাটা। বাম হাতটা প্রসারিত করে রামিয়ার কাঁধ ধরলেন অ্যান্ডারসন। তারপর তাকে টেনে পিছনে এনে নিজের সামনে চলে এলেন। দেবসুন্দরাম এখনও সবার পেছনে। পায়ের পাতার উপর ভর দিয়ে খুব সাবধানে ইঞ্চি ইঞ্চি করে এগুলেন অ্যান্ডারসন। কোনো শুকনো কাঠ বা পাতায় পা পড়ে যেন মচমচ আওয়াজ না করে, সেদিকে সতর্ক দৃষ্টি তার। এভাবে একসময় গুহার 15 ফুটের মধ্যে চলে এলেন তিনি। দুর্ভাগ্যজনকভাবে গুহার সামনের মাটি শক্ত আর পাথুরে। তারপর আবার এখানে সেখানে জন্মেছে ঘন ঘাসের ঝোপ। এমন জায়গায় কোনো ধরনের পায়ের ছাপ পাওয়ার আশা করা বৃথা। ইশারায় রামিয়া আর দেবকে পাথর তুলে গুহার ভিতরে ছুঁড়ে মারতে বললেন অ্যান্ডারসন।
অ্যান্ডারসনের সংকেত তারা বুঝতে পারল। কয়েক সেকেন্ডের মধ্যেই সরু গুহামুখের দিকে এলোমেলো পাথরের একটা ঝড় বইতে শুরু করলো, কিন্তু কিছুই ঘটল না। প্রতিটি পাথর পড়ার আর গড়িয়ে ভেতরে ঢোকার শব্দ শুনলেন অ্যান্ডারসন। এটা নিশ্চিত, ভেতরে কোনো বাঘ লুকিয়ে থাকলে হয় সেটা তাদের দিকে তেড়ে আসতো, না হয় অন্তত গর্জন করে বিরক্তি প্রকাশ করত। কিন্তু সে ধরনের কিছুই ঘটল না। পাথর পতন আর গড়িয়ে চলার শব্দ ছাড়া চারদিক নিস্তব্ধ। মনে হচ্ছে বাঘটা বাড়িতে নেই। আরও পাথর ছোড়া হলো, কিন্তু কোনো জবাব মিলল না। 10 মিনিট পর অ্যান্ডারসন নিশ্চিত হয়ে গেলেন গুহাটার ভিতর কেউ নেই। গুহামুখের ডানে ওপরে উঠে গেলেন তিনি। এখানে ঘাস আর পাথরের রাজত্ব শেষে সমতল মাটি গুহাটার ছাদ তৈরি করেছে। অন্ধকারাচ্ছন্ন ভেতরের অংশটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে উবু হয়ে বসে পায়ের ছাপের খোঁজ করতে লাগলেন অ্যান্ডারসন। এখানে কাঙ্ক্ষিত কোনো পায়ের ছাপই তিনি পেলেন না। তবে ছোট্ট পায়ের ছাপ দেখে বুঝলেন এই গুহাটার একমাত্র বাসিন্দা একটা সজারু। আর অ্যান্ডারসন এটাও জানেন পাথরের পর পাথর ছুঁড়েও একে গুহার বাইরে সূর্যের আলোর সামনে আনা যাবে না। নিশাচর এই প্রাণীটাকে তার আড্ডাখানা থেকে বের করা যাবে কেবল ভেতরে ধোঁয়া দিয়ে। সেটাও খুব একটা সহজ কাজ হবে না। আরও গভীর গর্ত খুঁড়ে আশ্রয় নিতে না পারলে শ্বাসরোধ হয়ে মরাটাকেই বেছে নেবে সে। ঘুরে ফিরবার তোড়জোড় করছেন, এমন সময় রামিয়া পাহাড়ের ওপরের দিকে হাত তুলে দেখালো। জলাশয়ের উত্তরে যে দুটো গুহা আছে, এর দ্বিতীয়টির দিকে এখন তাদের দৃষ্টি আকর্ষণ করছে সে। তারা কেবল প্রবেশপথটা দেখতে পাচ্ছেন। ঘন হয়ে জন্মানো ঘাস এর অর্ধেক আড়াল করে রেখেছে। যতদূর বোঝা যাচ্ছে তাদের 200 ফুট কিংবা তারও বেশি উপরে, পোয়া মাইলটা দূরে ওটার অবস্থান। রামিয়ার কথাই ঠিক, কোনো বাঘই এত খাড়া দেয়াল বেয়ে উপরে ওঠার চেষ্টা করবে না। এর পাশাপাশি এই গুহাটাতে যে কোনো মাংসাশী প্রাণী বাস করে না, তার একটি বড় প্রমাণ দেখতে পাচ্ছেন তারা চোখের সামনেই। গুহামুখে আয়েশ করে বসে তাদের দিকে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে একটা হনুমান। কাছাকাছি যদি কোনো বাঘ থাকতো, গুহাতে হলে তো কোনো কথাই নেই, হনুমানটা কোনোভাবেই এখানে বসে থাকতো না। বাঘকে এমন সুযোগ দেওয়ার তুলনায় অনেক বেশি বুদ্ধিমানেরা। ঢালবে আবার আম্বালমেরু জলাশয়ে নেমে এলেন তারা। এবার পূর্ব দিকের পাথুরে দেয়ালের গায়ের গুহা তিনটির দিকে রওনা হলেন। আরও একবার রামিয়া দূরত্বের ব্যাপারে তার চমৎকার অনুমান শক্তির প্রমাণ রাখল। প্রথম গুহাটায় পৌঁছাতে সময় লাগলো 45 মিনিট। আর এটা থেকে অ্যান্ডারসন অনুমান করলেন জলাশয় থেকে গুহাটির দূরত্ব 2 মাইলের কিছু বেশি। পর্বতের ঢাল আর পথ আগের গুহাটায় যাওয়ার পথের মতোই। তবে এখানে এসে আবিষ্কার করলেন গুহাটা সাধারণ নয়, বরং পর্বতের শরীরে একটা ফাটলের মতো। মাটি ধসে নিচে পড়া বড় একটা পাথর জন্ম দিয়েছে খোলা ছাদের এই গুহাটার। পাহাড়ের পাদদেশ থেকে ফুট 10 দূরে পড়ে আছে পাথরটা। প্রায় 20 ফুট উঁচু হবে এটা। আর এই পাথর আর পাহাড়ের মাঝের 10 ফুটের মতো ফাঁকা জায়গাটাকেই রামিয়া একটা গুহা বলেছে। উপরটা উন্মুক্ত থাকায় এর ভিতর বিনা বাধায় সূর্যের আলো আর বৃষ্টি প্রবেশ করতে পারে। ফলে এতে ল্যান্টানা ঝোপ আর লম্বা ঘাসের ঘন জঙ্গল। যদিও সাময়িকভাবে লুকানোর জন্য এটা দারুণ জায়গা, একটা বাঘ লম্বা সময় থাকার জন্য এই জায়গাটা বাছাই করার সম্ভাবনা কম। কারণ এটা জঙ্গলে প্রায় পুরোপুরি ঢেকে আছে। একটা বাঘ নিশ্চয়ই এমন জায়গাকে নিজের আস্তানা হিসেবে বেছে নেবে না যেখানে সে নিজেই চমকে যেতে পারে। তার সঙ্গীদের আগের মতোই গুহার ভেতরে পাথর ছুঁড়ে মারতে বললেন অ্যান্ডারসন। এদিকে তিনি রাইফেল হাতে তাদের পাহারা দেবেন। যা ভেবেছিলেন কিছুই ঘটল না। একটু পর গুহাটার আরও কাছে চলে এলেন তারা। কোনো প্রাণীর পায়ের ছাপ ফুটে ওঠার তুলনায় এখানকার মাটি অনেক পাথুরে ও শক্ত। তবে রামিয়া আর দেবের বৃষ্টির মতো গুহার মুখে ছুঁড়ে মারা পাথর এটা পরিষ্কার করে দিল বাঘটা এখানে নেই। পাহাড়টার কিনারা ধরে দক্ষিণ দিকে পরের গুহাটার দিকে এগুলেন তারা। মিনিট 15 মধ্যে সেখানে পৌঁছেও গেলেন। পাহাড়ের দিকে চলে যাওয়া ভূগর্ভস্থ একটা পথের মতো মনে হলো এটাকে। মুখটা একেবারেই ছোট, 2 ফুটের মতো হবে চওড়া। আবারও আগের মতো পাথর ছুঁড়া হলো এবং তৃতীয়বারের মতো ব্যর্থ হলেন তারা। আগের গুহাগুলোর মতো এটার সামনের মাটিও পায়ের ছাপ পাওয়ার তুলনায় অনেক শক্ত আর পাথুরে। কাজেই গুহামুখটার দিকে এগিয়ে এর চারপাশে ঘন হয়ে জন্মানো ঘাসের মধ্যে আগুন ধরিয়ে দিলেন।
তাদের ছুঁড়া পাথর যদি বাঘটাকে বাইরে বের করে আনতে নাও পারে, আগুন দেখে আর ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে সে বের হয়ে আসবে। তবে এজন্য অবশ্যই তাকে ভেতরে থাকতে হবে। কিন্তু এবারও কিছু ঘটল না। পরের 10 মিনিট আগুনের প্রতিটি শিখা নিভিয়ে ফেলার কাজে ব্যস্ত থাকলেন, কারণ তাদের ভালোই জানা আছে সামান্য একটু আগুনের শিখাই ভয়াবহ একটা দাবানলের জন্ম দিতে পারে। দিনের পর দিন ধরে জ্বলতে থাকা এমন একটা দাবানলে হাজার হাজার একর জঙ্গলের গাছ পুড়ে ছাই হয়ে যাবে। এই মুহূর্তে তারা হতাশ এটা বললে কমিয়ে বলা হবে। সত্যি বলতে মানসিকভাবে একেবারেই বিধ্বস্ত হয়ে পড়েছেন তারা। তবে একটা গুহা এখনো দেখা বাকি। সবচেয়ে বড় গুহাটা, যেটাকে রামিয়া মাদাপেন্তা নামে ডাকছিল, সে জানালো এটা 1 মাইলের বেশি দূরে এখান থেকে। সফলতার ক্ষীণ আশা নিয়ে জায়গাটার উদ্দেশ্যে রওনা হলেন তারা। ওটার কাছে পৌঁছাবার ঠিক আগেই তাদের সামনে পড়ল ছোট্ট একটা জলাশয়। এর নামেই গুহাটির নাম। আর এখানে এসেই তাদের আশা আকাশে গিয়ে ঠেকল। জলাশয়টার কাদাময় তীরে পরিষ্কারভাবে ফুটে আছে কয়েক জোড়া পায়ের ছাপ, আর ওগুলো একটা বাঘিনীর। নিশ্চিতভাবে এটাই বাঘিনীটার পানির মূল উৎস। খুব সাবধানে শব্দ না করে অন্তত আরও 200 গজ এগোবার পর গুহাটা চোখে পড়ল। প্রবেশপথটা বিশাল, 5 ফুটের বেশি চওড়া। উচ্চতা সম্ভবত এর চেয়ে কিছুটা বেশিই হবে। আগের গুহাগুলোর মতো ঝোপ জঙ্গলও এটাতে প্রভাব বিস্তার করেনি। ভেতরে লুকিয়ে থাকা বাঘের চোখকে ফাঁকি দিয়ে কোনোভাবেই এগিয়ে আসতে পারবে না তার কোনো শত্রু। তবে গুহাটাতে আসলেই বাঘিনীটা আড্ডা গেড়েছে কিনা তা কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। দেব আর রামিয়া প্রথম পাথরটা ছুঁড়ার আগেই বিনা মেঘে বজ্রপাত। ভিতরের গহীন অন্ধকার থেকে ভেসে এলো কান ফাটানো গর্জন। পর মুহূর্তেই লাফিয়ে বেরিয়ে এলো বাঘিনীটা। সূর্যের উজ্জ্বল আলো এক মুহূর্তের জন্য অন্ধ করে দিল তাকে। তারপরই তার চোখ অভ্যস্ত হয়ে গেল এতে। পর মুহূর্তেই তাদের আবিষ্কার করলো বাঘিনীটা। এক মুহূর্ত দ্বিধা করল সে। তারপরই তার গোটা অস্তিত্ব জুড়ে যে ভীরুতা আছে তা প্রভাব বিস্তার করলো বাঘিনীটার উপর। পালানোর জন্য ডান দিকে ঘুরল ওটা। ঠিক সেই মুহূর্তে জোরে তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে উঠলেন অ্যান্ডারসন, রানী, রানী! স্থির হয়ে গেল বাঘিনীটা। ঘুরে অ্যান্ডারসনের দিকে তাকালো ওটা। তার চেহারার মধ্যে হিংস্র একটা ভাব আছে, আবার একই সঙ্গে দ্বিধা, চেনার একটা ভঙ্গি আর আনুগত্যের একটা মিশ্রণও খেলা করছে। তার উপস্থিতিটা তার জন্য এমন এক ধাঁধা হয়ে দেখা দিয়েছে, কোনোভাবেই যার উত্তর খুঁজে পাচ্ছে না সে। কোনো সুযোগ না দিয়ে ওটার বুকে গুলি করলেন অ্যান্ডারসন। লাফিয়ে সামনে এগুতে গেল বাঘিনীটা। আবার গুলি করলেন অ্যান্ডারসন। এবারেরটা ওটার মাথায় ঢুকল। সঙ্গে সঙ্গেই মারা গেল আম্বাল মেরুর অশুভ আত্মা। সদ্য তরুণ একটা বাঘিনী এটা। আধপেটা খাওয়ার কারণে কিছুটা শুকনো। কিন্তু কি এমন ঘটল যা এটাকে মানুষ খেকোতে পরিণত করল? উত্তরটা সরল। বছরের পর বছর বন্দি জীবন তার লুকিয়ে বন্যপ্রাণী মারার ক্ষমতা নষ্ট করে দিয়েছে। তারপর আবার কেবল মানুষের উপস্থিতি আর আচরণের সঙ্গেই সে পরিচিত ছিল, যদিও একেবারে শেষ পর্যন্ত মানুষ সম্পর্কে তার ভীতি কাটিয়ে উঠতে পারেনি প্রাণীটা। কাজেই এই পরিস্থিতিতে নিজেকে বাঁচিয়ে রাখবার জন্য একমাত্র যা করা সম্ভব ছিল তার পক্ষে সে তাই করে। হঠাৎ আক্রমণ করে মানুষ মেরে মৃতদেহটা নিয়ে অনেক দূর চলে যেত বাঘিনীটা, যেখানে অনুসরণকারীদের নজর এড়িয়ে খাওয়ার পাট চুকাতে পারত সে। গল্পটা এখানেই শেষ করা যেত, কিন্তু এ প্রসঙ্গে অ্যান্ডারসন পৃথিবীর বিভিন্ন দেশে যেসব মানুষ শিশু অবস্থায় বন্যপ্রাণী ধরার পর এদের পোষ মানান তাদের একটু সতর্ক করে দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি। অ্যান্ডারসন এক মহিলাকে চিনতেন, যিনি একটা চিতাবাঘের বাচ্চা পুষতেন। নিজের কাছে রাখার তুলনায় বড় আর বিপজ্জনক হওয়া পর্যন্ত এটাকে পরম যত্নে লালন পালন করেন ওই মহিলা। তিনি প্রাণীটাকে খুব ভালোবাসতেন, ওটাও তার খুব ভক্ত ছিল। চিতাবাঘটাকে কোনোভাবেই একটা সার্কাস কিংবা চিড়িয়াখানায় দিতে রাজি ছিলেন না তিনি, কারণ তার বিশ্বাস ছিল দু জায়গাতেই ওটার প্রতি অন্যায় আচরণ করা হবে। কাজেই গাড়ি করে একটা বড় জঙ্গলে নিয়ে এলেন প্রাণীটাকে, আর ওখানেই ছেড়ে দিলেন। পরে কাঁদতে কাঁদতে তিনি অ্যান্ডারসনকে বলছিলেন, যখন গাড়ি নিয়ে তিনি চলে আসছিলেন
তখন তার কাছে ফিরে আসবার জন্য গাড়ির পিছু পিছু ছুটছিল ওটা। অ্যান্ডারসন তখন ভাবছিলেন, এই ভালো মনের কিন্তু ভুল পথে চলা এই মহিলাটি যদি একবার বুঝতে পারত তিনি কি ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছেন। এমন একটা বিপজ্জনক প্রাণীকে তিনি মুক্ত করে দিয়েছেন, যেটাকে শিশুকাল থেকে সিদ্ধ মাংস, ভাত, রুটি, মিষ্টি সহ নানা ধরনের মজাদার খাবার খাইয়ে বড় করেছেন। এই হতভাগা প্রাণীটা নিজের দেখভাল করতে একেবারেই অক্ষম। স্বাভাবিক শিকার ধরতেও সে অপারগ। এটার ভাগ্যে এখন 3টা বিষয় ঘটতে পারে, আর এর কোনোটাই শুভ হবে না। প্রথমত, এটা প্রথম যে মানুষটির সঙ্গে দেখা হবে তার দিকে আগ্রহের সঙ্গে এগিয়ে যাবে এবং মারা পড়বে। দ্বিতীয়ত, এটা অনাহারে মারা পড়বে, যদিও এটা প্রায় অসম্ভব একটি ঘটনা, কারণ যখন প্রচণ্ড ক্ষুধায় তাড়িত হবে তখন নিজেকে রক্ষার তাগিদেই কোনো না কোনো কিছুকে এটা মারবে। তৃতীয়ত, সবচেয়ে খারাপ যে বিষয়টি ঘটতে পারে তা হলো এটা একটা মানুষ খেকোয় পরিণত হবে। পোষা চিতাবাঘটাকে জঙ্গলে ছেড়ে দেওয়ার 1 সপ্তাহ পর অ্যান্ডারসনকে ঘটনাটি খুলে বলেন ভদ্রমহিলা। তিনি তাকে সামনের কিছুদিন পত্রিকার দিকে কড়া নজর রাখতে বললেন। একই সঙ্গে নিজেও খুব ভালোভাবে পত্রিকার খুঁটিনাটি সব খবরে চোখ রাখতে থাকেন। অল্প কয়েকদিনের মধ্যে ছোট্ট একটা খবর নজরে পড়ল তাদের দুজনেরই। এতে একেবারে হ্যাংলা পাতলা একটা চিতাবাঘের অদ্ভুত আচরণের কথা বলা হয়েছে। একটা গ্রামের ভিতর ওটা ঘুরঘুর করত। জায়গাটা মহিলাটি যেখানে তার পোষা প্রাণীটাকে ছেড়েছেন এর কয়েক মাইলের মধ্যে। একদিন একটা কুড়ের ভিতর ঢুকে ঘুমিয়ে পড়ে ওটা। তারপরই খবরের মর্মান্তিক অংশটা। গ্রামবাসীরা কুড়ের দরজা আটকে কেরোসিন তেল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয় এতে, আর তাতেই পুড়ে মারা পড়ে হতভাগা প্রাণীটা। তার প্রিয় চিতাবাঘটার এই পরিণতিতে মন ভেঙে যায় মহিলাটির। তবে অ্যান্ডারসন ভাবেন, যদি এর বদলে তাকে পড়তে হতো এটা একটা মানুষ খেকোতে পরিণত হয়েছে তবে তার কেমন লাগতো। কারণ নিজেকে রক্ষণাবেক্ষণ করতে অক্ষম একটা প্রাণীকে বনে ছেড়ে দিয়ে ওটাকে এমন আচরণে প্ররোচিত করার দায় ওই মহিলারই। শেষ হলো বিখ্যাত শিকারী কেনেথ অ্যান্ডারসনের লেখা দুর্ধর্ষ শিকার কাহিনী আম্বাল মেরুর অশুভ আত্মা। আশা করি শিকার কাহিনীটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আপনি যদি এ জাতীয় আরও নতুন নতুন শিকার কাহিনী পেতে চান তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করুন। এতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।